আসসালামু আলাইকুম। আপনারা জানেন অনেকেই আলাপ করছে যে আমাদের খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন একটা শোতে ছিলাম আমি তখনও বলেছিলাম যে জুলাইয়ের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই। উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন। আমি শোতেই তাকে বলেছিলাম তোকে আসবে না আসবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশ জাতি রাষ্ট্র এসব নিয়ে যার অনেক অনেক ভাবনা, অনেক বেশি ভাবনা। তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে। সরকারের অংশ না হওয়া গুরুত্বপূর্ণ না, এইসব শহীদ পরিবারের কাছে গেছে, সাফারিংস, তাদের কষ্ট। মুশকিলটা হলো এই ব্যাপারে আসলে ওভাবে রিয়াকশন দেওয়াটাও কঠিন। এরপরও আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের ভাই যারা অ্যাক্টিভিস্ট আছে, আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার, তাদের সাথে আমাদের কথা হয়। আমরা তাদের কোনো উপকার করতে পারি না, কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কোথাও আসে না, তো তারা মনে করেন যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও পৌঁছে দিতে পারি। তা খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগে স্টুডেন্টদের সাথে। সেখানে ওনার কিছু বক্তব্য, ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে ওনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন, তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন, কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন। সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন। তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা, তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু, মানে তাদের কথাগুলো যেন আমরা একটু বলি। দেখেন, আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি, আমিও একটা পোস্ট দিয়েছি, সেটা হলো যে প্রধান ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন। এই আলাপটা আসলে একটা সেকেন্ডারি আলাপ। এই আলাপটার থেকেও খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে, যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি না এই ভিডিওটার মধ্যে। আপনাকে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন বলছেন এনসিপির যারা তরুণ তুর্কি, মানে হাসনা সার্জিস, তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন, তখন তো বাংলাদেশের আপমর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল। এবং তখন সম্ভবত হাসনাত সার্জিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা। তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন। তিনি বলছেন বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা হা করে হেসে দিচ্ছেন, ওনার হাসি আসছে না, আর্টিফিশিয়াল। এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে, এরপর উনি বলছেন বিপ্লব, রক্ত, প্রতারণা। এত সহজ শব্দ না, আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই, কিন্তু সহজ তো আপনি করে দেখালেন। কারণ হাসনাত সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে, কিন্তু তারা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ, এত আহত, এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন, আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন? মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন, এরপরে আপনি বললেন বিপ্লব, রক্ত, প্রতারণা, মানে এগুলো কিছু না। মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান? একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান। আপনি নিজে বলছেন যে ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন। ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না, আমেরিকার কোথাও কভার করেন, এটা আপনি বলেছেন। এর পরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ, আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে। দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান। মজার ব্যাপার হইল, কারণ কি এই জুলাইয়ে কি হইছে না হইছে, প্রথমত এইটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন। আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন, জুলাই কি হয়েছে না হয়েছে, সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে। মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে। আমার আপনি একটা কথা বলেন, সাদ্দাম তো কিলার, হাসিনা তো কিলার, খুনি, এটা বলতে আপনার খারাপ লাগলেও বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না। আপনি গত 14 মাসে বা 15 মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা, টকশোনা কইরা, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ধরলাম আসে নাই, দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে, আপনি এইটার উত্তর দিয়েন।
এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশি অনেক যারা স্টুডেন্ট, তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য। আপনি সামনে থেকে আপনার অফিসে হেঁটে যাচ্ছিলেন, তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান, আপনি কর্ণপাত না করে হুড় করে অফিসে চলে গেছেন। কই, বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল, তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল। আচ্ছা, আপনার নিজের অবস্থান যে আমি দাঁড়াবো না, আপনি না দাঁড়ালে আপনারা কেউ জোর করে দাঁড় করাতেও পারবেন না। জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে, আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নাই, তারা রিকোয়েস্ট করেছে তারপরও আপনি যান নাই। কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন, আপনি বাংলাদেশে ডকুমেন্টেড 1400-এর বেশি শহীদ, 30-40 হাজারের বেশি সিভিয়ারলি আহত, চিরতরে অন্ধ, পঙ্গু, শিশু, আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে? আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন, একটা আহতের সাথে কথা বলেছেন? আপনি কি করলেন? আপনি জুলাই গণ অভ্যুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে, সাদ্দামের লেন্সে, কারণ পলিটিক্সটা আমরা বুঝি। আপনার যে আমেরিকায় যে ঠিকানা জায়গাটা দেখেন, আপনি ডয়েচে ভেলেতে যখন ছিলেন, এখান থেকে আপনি এত বোকা, এত ছোট মানুষ না যে ডয়েচে ভেলের মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন, এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই, সেই ঠিকানায় গিয়ে উঠবেন। কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা, এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত। কিন্তু আমি বলতে চাই, আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নেই, আপনি জার্নালিজমটা করলেই হইলো। সেটা আওয়ামী লীগের চ্যানেল হইলো না, হাসিনার চ্যানেল হইলো, আমার কোনো সমস্যা নেই। আপনি সালমান এফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না, আপনি চাকরি করছেন, এইটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যখন এই গত 14 মাস ধরে সবার সাথে শো করছেন, হাসনাতকে, সার্জিসকে, ওকে ছাইমিকে চেপে ধরছেন, আপনি একটাবার, এবং আপনি কি করতেছেন, জুলাইকে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন। এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান, জেলে গিয়ে হলেও। বলেন তো, গত 14 মাসে আপনি কয়টা শহীদ পরিবারের সাথে, তার মা, তার বাবার সাথে কথা বলেছেন? আপনি কয়টা চিরতরে অন্ধ মানুষের সাথে কথা বলেছেন, চিরতরে পঙ্গুর সাথে কথা বলেছেন? আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান, তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে, আহতদের সাথে কথা বলে, তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, মিথ্যা হওয়ার সুযোগ নাই, কারণ ইট হ্যাপেন্ড, এটা ক্যামেরার সামনে ঘটেছে, লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরার সামনে ঘটেছে। এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা, কেন ওসামা বিন লাদেনের ডিটেল ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে এসে, তো আপনি কিন্তু সেটা না করে, আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে, আপনি একজন খুনি, যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন? মানে খুনি হাসিনা খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে? আপনি একটু খালেদ ভাই বললেন তো যে হাসিনা খুন করছে কিনা, এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটির ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে। খালেদ ভাই মানে বলেন তো, আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনিরে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা? মানে কতটুকু ভালো করে পড়াইলে, আর কতটুকু ভালো করে পড়াইলে যে 4টা ইলেকশন দেশে কোনো ভোট হইতে দেয় না। প্রথমে 111 ইলেকশন, তারপরে 14তে ভোট হয় নাই, 18তে ভোট হয় নাই, 24-এ ভোট হয় নাই, এবং সেই ভোট না হওয়া, দিল্লির ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলেন। আপনি এই সরকারকে বারবার বলছেন, আমি অনেক টকশোতে শুনছি যে এই সরকার তো আমার সরকার না। ফাইন, নাই হইতে পারে, আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন। এবার আপনি বলেন তো খালেদ ভাই, এই সরকার যদি আপনার সরকার না হয়, তাহলে আওয়ামী লীগের গত 15 বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না, এমনকি আওয়ামী লীগ নিজে যে দাবি করে তাদের 25% বা 20% ভোটার আছে, তারা 2% মানুষ কেন্দ্রে যায় না, তাহলে কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না। তাহলে যেখানে কোনো ভোটার ভোট দেয় নাই, সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না। আপনি কোনোদিন আওয়ামী লীগের কোন মন্ত্রীরে একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না? বলছেন? কোন এমপিরে বলছেন? হাসিনারে কোনোদিন জিজ্ঞেস করছেন? হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন, আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে সবাইকে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবে? হাসিনা আপনার মৃদুস্বরে একটা ধমক দিয়ে দিলেন, আপনি মিষ্টি করে হেসে হেসে পড়লেন। এই যে আপনি ইনুসরে ছিঁড়ে ফেলে টাইনে ছিঁড়ে ফেলেন, এটা তো আমি মনে করি ইনুসের ক্রেডিট। আপনাদের জীবনে ওটার বিরুদ্ধে ফোন দেয় নাই, তো হাসিনা আপনার এটা বলবার আপনার পর আপনি তো তার সামনে কোনো প্রতিবাদ করেন নাই। সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে তো আছে, আপনি সুন্দর করে হেসে বসে পড়ছেন। তো মজার ব্যাপার হলো খালেদ ভাই, আমি আপনাকে যেটা দেখেন, তো সাদ্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান। এখন আপনি কি বলতেছেন? সাবেক প্রধানমন্ত্রী। যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না, সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন, তারপর আপনি তার হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে করেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণ অভ্যুত্থানের কতগুলো শহীদ, তার রক্ত, তার বিপ্লব, আপনি তাকে কিভাবে মানে
কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন? আপনি জুলাই গণ অভ্যুত্থান রক্ত এইসব বলে হো হো করে হেসে উঠতেছেন, আপনি হাসতেছেন না, আমরা দেখতেছি। আপনি জোর করে টেবিল চাপড়ান, এটা কি পরিমাণ লঘু করার পলিটিক্সটা আপনি করতেছেন? খালেদ ভাই, আমার একটা সত্য করে বলেন তো, গত 14 বছরে যে সময় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল এই শহীদ পরিবারগুলো নিয়ে, আহত পরিবার নিয়ে, একটা দিন আসতে পারেন নাই, ঠিক এখন কার পয়সায়, কার প্রেসক্রিপশনে, কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন? যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। এবং যখন জেনারেল, ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে এদেশে, যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে, তখন আপনি এসে এই জুলাইয়ের ক্যারেক্টারগুলোকে যেমনি ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন, রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন। এবার আপনি বলেন না, আপনি মানে কোন কারণে অথবা কার পরামর্শে আসছেন বলেন না প্লিজ। দেখেন, আমি আপনাদের আর কয়েকটা কথা বলতে চাই। এখানে আপনি হাসনাতকে একবার একটা টক শোতে বলছিলেন, হাসনাত যখন ওই যে ঝামেলা হয়েছিল, যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না, আপনি বলছেন ওকে। তো তখন এর মানে কিন্তু মানে এটা বেআইনি, যে হাসনাত ওরকম করে ধরাইতে পারে না। তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তার ধরাই দেওয়া তো নাগরিক কাজ। এরপরও আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে, এভাবে ধরাই দেওয়া যায় না। তাহলে চোরকে ধরাইয়া দেওয়ার ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে, তাহলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে, যে ভ্যালিউজ আছে, কাস্টমস আছে, তার বাইরে গিয়েও আপনি হাসিনার ইন্টারভিউ করে জেলে যাইতে চান? আপনি আমারে বলেন তো, গত 15 বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আপনি টকশো করছেন, আপনি একজনও ডিরেক্টলি বলছেন যে আপনি তো বিনা ভোটের এমপি, আপনি তো ভোট ছাড়া মন্ত্রী? না, বলেন না। আমি আপনার মনে করাই দিই, করোনার সময় আমির হোসেন আমু আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন। ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দুই একটা প্রশ্ন শুনি না, তার ভালো লাগে না, সে মাইকটা ছাইরা উইটা হাইটে গেছে। আপনার হাতে কলম ছিল, আপনি রাগে ক্ষোভে কলমটা আস্তে করে ছেড়ে দিয়েছেন। আপনি একটা শব্দ বলেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। এখন এই অবস্থা হইলে কেমন করবেন আপনি চিন্তা করেন তো। দেখেন, আপনি ক্ষমতার কাছে কি পরিমাণ নতজানু ছিলেন। ওই আমু যে রিয়েকশনটা আপনারা দিছে, আপনি উঠে বলছেন, এই আমু সাহেব আপনি কিন্তু বিনা ভোটের এমপি, ভোট চুরির এমপি, ভোট চুরির মন্ত্রী। শেখ হাসিনা তো দূরের কথা, আপনি বলতে পারেন না, কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রী আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে পোট্রি করতেছেন। অথচ আপনি নিজে দেখেছেন, আপনি দেখবেন কেমন? আপনি তো 14 মাস দেশে একবার আসেন নাই, একটা শহীদ পরিবারের সাথে কথা বলেন নাই। জুলাই কি হয়েছে এটা আপনি প্রথমে সাদ্দামরে দিয়ে পড়াইতে চান কেন? লক্ষ লক্ষ মানুষ হবে, ভিউ হবে, আপনার সাবস্ক্রিপশন বাড়বে, এবার আপনি হাসিনার নিয়ে আলাপে আনতে চান। তো এটা তো আমরা বুঝি। তো হাসনাত যদি বেআইনি কাজ করে থাকে, তাহলে এবার এই বেআইনি কাজ, তার থেকে 1000 গুণ বেআইনি কাজ আপনার করবার মতো এখতিয়ার কে দিল, বা আপনার কোন মোরাল গ্রাউন্ড এটারে সাপোর্ট করতেছে ভাই? একটু আমার বললেন তো। আপনার আর একটা কথা বলি ভাই, ধরেন আপনি যেটা করেন, এই কথাটা আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আপনি এই যে জুলাই শহীদ, আহত এবং বিপ্লবীদের সাথে কি নোংরা বডি ল্যাঙ্গুয়েজটা করছেন, এটা আপনি বুঝবেন না। কেন বুঝবেন না? আপনার পাশে যে ভদ্রমহিলা বসে আছেন, উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, আশেপাশে যারা আছেন, আপনি বলছেন আপনার দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগে, এবং আপনি যত বড় জার্নালিস্ট, তার থেকে আপনার বড় ইগো হইল আপনি অ্যাডমিন ক্যাডার ছিলেন, আপনার চেহারা ভালো, আপনি ওয়েস্টে থাকেন, সুতরাং আপনি যা বলবেন, হাসিনা আসলে আপনি হাসলে পাশে বসে হাসতে হয়, এটা একটা ম্যানার্স, নইলে খারাপ দেখা যায়। কিন্তু আপনি শহীদ পরিবারগুলোর সাথে একটা খুনিকে খুনি না বইলা, যখন প্রধানমন্ত্রী বইলে, সাবেক প্রধানমন্ত্রী বইলে গ্লোরিফাই করেন, একজন শহীদ কি পরিমাণ কষ্ট পায় এটা আপনি জানবেন না। আপনি যদি জানতে চান তাহলে আমাদেরকে প্লিজ ফোন দিয়েন, আমি আপনার অন্তত 100 শহীদ পরিবারের সাথে কানেক্ট করাই দিব, আপনি তাদের সাথে কথা বলেন, শুধু তাদের কষ্টটা, এটা আপনার গায়ে লাগবে না। গায়ে লাগবে না কেন? এই শহীদ পরিবারগুলোর ট্রমা আপনি বুঝবেন না, কারণ আপনি এই সময় রাজপথে থাকা তো দূরের কথা, আপনি রাজপথে ছিলেন না। এমনকি ওখানে যারা জার্মানিতে আন্দোলন করেছে তাদের সাথেও ছিলেন না। এমনকি আরো ইন্টারেস্টিং হলো, যখন জুলাই গণ অভ্যুত্থান চলে, তখন আওয়ামী লীগের বড় কোনো এমপি মন্ত্রী ধরে আপনি ছাই চেপে ধরেন নাই যে আপনারা সাবমিশন দিয়ে গুলি কইরা রিয়া গোপের কলিজে ছিঁড়ে ফেলতেছেন, ধরছেন? উত্তর দেন। আপনি তো কিছু করেন নাই। সুতরাং আপনি, মানুষ মরে যাচ্ছে, মানুষের কলিজে ছিঁড়ে যাচ্ছে, এখনো চিরতরে একটা 16 বছরের শিশু অন্ধ হয়ে গেছে, আর আপনি এটার সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন, আপনি নর্মালাইজ করতেছেন। এই পলিটিক্সটা আমরা কি কতটুকু বুঝিবার? শহীদ পরিবার প্রচন্ড কষ্ট দেয়। খালেদ ভাই, আমাদের এক একজন এক একভাবে অ্যাক্টিভিজমের প্যাটার্ন থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে। এই যে আমি আপনার সাথে বলি, আপনি আবার আমার টক শোতে বলবেন, আমি আপনার গিয়ে বিপক্ষে বলবো, আপনি আমার সমালোচনা করবো, আপনি আমার করবেন। কিন্তু ভাই, আপনি একটা রিকোয়েস্ট করি, আপনার মানে আপনি তো সেন্সিবল মানুষ, আপনার এই
অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদেরকে অনেকটি খুব কষ্ট দিচ্ছে। আপনি তাদেরকে একটা সরি বলে দিন, তাতে আমার মনে হয় আপনি বড় হবেন। আপনার এই কাজটা উচিত হয় নাই। দেখেন, আমি আপনারা যেটা বলতে চাই সর্বশেষ, সেটা হলো আমি আপনার এই আগমনকে অত্যন্ত সন্দেহের চোখে দেখি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই, কিন্তু বাংলাদেশের মানুষকে আমি বলি, প্লিজ, বাংলাদেশের 18 কোটি মানুষ একমাত্র গণহত্যাকারী ছাড়া আর বাকি সকল বাংলাদেশপন্থী দল, রাজনৈতিক দল, শক্তি, সামনে যখন নভেম্বর আসছে, যেটা গত 1.5 বছরের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল টাইম আমাদের জন্য, কোন টাইম? যখন খুনি হাসিনা যতগুলো গণহত্যা করেছে তার অনেকগুলো বড় রায় হবে এই মাসের মধ্যে, নভেম্বরের মধ্যে। এবং এই যে ঘাতক জেনারেল, তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে। আর আওয়ামী লীগ চাচ্ছে, এমনকি সেই ঘাতক জেনারেলদের একটা অংশ, আওয়ামী লীগ, ইন্ডিয়ার সেই লবি, সবাই মিলে এখানে এমন একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে চায়, যার ফলে এই সরকারকে ফল করিয়ে একটা নতুন, একটু লেস আওয়ামী লীগ এমন একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে 6 মাস 1 বছর চালিয়ে নির্বাচনটাকে বানচাল করে দিয়ে এরপর আওয়ামী লীগকে ফিরিয়ে এনে একটা ইনক্লুসিভ ইলেকশন আমি নির্বাচন করতে চাই। তো এর প্রথম প্রক্রিয়াটা হলো এই নির্বাচনকে, এই বিচার কাজকে বাধাগ্রস্ত করা, তারপরে নির্বাচনকে বানচাল করা। এই জন্য আপনার যেটা লাগবে, এখানকার সব থেকে পাওয়ারফুল হল সিভিল সোসাইটি। তারা নতুন নতুন ন্যারেটিভ উৎপাদন করবেন। তো আমার যেটা মনে হচ্ছে, এই খুনি হাসিনার রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই, এই নিচের কিছু র্যাবের অফিসাররা সরাসরি এটা করেছে। খুনি হাসিনা এটা জানতেন না, তাকে ভুল বোঝানো হয়েছে, আনু মোহাম্মদ সাদদের মতো, উনি জানেন না আর সবাই জানেন, ওনাকে শুধু ভুল বোঝানো হয়। এইরকম কিছু ন্যারেটিভ নির্মাণের জন্য সিভিল সোসাইটি থেকে চেষ্টা চলছে। আমার মনে হয় এই ন্যারেটিভকে প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার নেই। আপনার দেখতে সুন্দর এবং সিভিল সোসাইটির সাথে আপনি সব থেকে বেশি কানেক্টেড। সুতরাং আপনার প্রথম কাজ হলো আপনি তাদেরকে লঘু করবেন। দেখেন, হাসনাত সার্জিসের পলিটিক্স আমি করি না, এনসিপি পলিটিক্সও করি না, কিন্তু যেখানে ওদের যেই দোষটা নাই, এই প্রতিবাদটা আমরা সবাই করেছি। আপনি যখন সাদ্দামের সাথে ইন্টারভিউ করতে চান, সেটাকে আপনি কিভাবে আপনি সরি ফিল করবেন যে আপনি এটা চেয়েছেন? আপনি হিটলারের ইন্টারভিউ জার্মানিতে বসে ভাবে করতে পারতেন? আপনি কি এখন আজকে জার্মানিতে যদি থাকেন, আর এখন যদি হিটলার থাকতো, আপনি জার্মানিতে বসে বলতে পারতেন যে আমার জেল হইলে হোক, আমি হিটলারকে ইন্টারভিউ করবো? কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারতেছেন। এর কারণ আমরা মনে করি আপনাকে এবার পাঠানো হয়েছে অনেক হিসাব নিকাশ করে। এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল, তারা আপনাকে পুশ করেছে, আসেন, বাকিগুলো আমরা ঠিক করছি। আপনাকে আওয়ামী লীগ, হাসিনা, অন্যান্য যারা আছে, তারা যে কোনো ভাবে আপনাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন, এসে এই কথাগুলো বলতে শুরু করেন। এটা যদি না করেন, আপনি এসেই এই কথা আপনি কেন বলছেন? তো প্লিজ, আমি আপনাকে বলবো যে আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, আপনি তাহলে সারাদিন গ্লোরিফাই করতে পারলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রকাশ্য দিবালোকে খুন করছে সেই খুনিকে আপনি খুনি বলতে পারেন না। কিন্তু বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং তাবেদারি করে দেশ বাঁচছে, তার এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে বলা লাগে। এই যে আপনার ফেটিস, মানে এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কাকে কি বলছেন। তো আমি আপনাকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, সম্ভবত এইটা একটা খুনিদের প্রথম টেস্ট কেস। তারা এরকম বয়ান বিভিন্ন জায়গা থেকে তৈরি করবে, লিখবে, বলবে। যদি প্রথমবারে তারা উতরাইয়া যায়, তাহলে সেকেন্ড ফেজে তারা কোথা থেকে আরো বড় করে চেষ্টা করবে এবং বিচারকে ভণ্ডুল করবার চেষ্টা করবে। আমি সর্বশেষে আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই, খালেদ মহিউদ্দিন থেকে শুরু করে অন্যান্যরা এটা জীবনে সাহস পাইতো না। সাহস পাইছে শুধু রাজনৈতিক দলগুলোর অনেকের কারণে। আমরা বলেছিলাম আপনারা যে যার রাজনীতি করেন, কিন্তু জুলাইয়ের প্রয়োজনে আপনারা একতাবদ্ধ থাকেন। জুলাইয়ের ক্যারেক্টার বলি, জুলাইয়ের স্পিরিট বলি, যেটা আপনারা ধ্বংস করেন না। নিজের 5 বছরের রাজনীতি, নিজের ক্ষমতার জন্য জুলাইকে ছোট করেন না। জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা, সার্বভৌমত্ব বাঁচবে না। খালেদ মহিউদ্দিন চিন্তা করলেন, ও এখন যদি আমি জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে নিয়ে মকারি করি, রক্ত, বিপ্লব, এইরকম করে বলি, তাহলে আমার প্রথম শেল্টার দিবে বিএনপি। কারণ এনসিপি, যেহেতু তারা এখন এনসিপি ক্যারেক্টার হয়ে গেছে, সুতরাং তাদের বিরুদ্ধে বললে কোনো সমস্যা না, আমাকে বিএনপি শেল্টার দিবে। তো এই যে আমাদের পলিটিক্যাল বিভাজন হইল জুলাইকে কেন্দ্র করে, আজকে বিএনপির বিরুদ্ধে বলে শেল্টার দিবে এক গ্রুপ, আবার এনসিপির বিরুদ্ধে বলে বিএনপি শেল্টার দিবে, করে করে আপনারা একদিন দেখবেন, একটা কবিতা আছে না যে আজকে ওরে ধরে নিয়ে গেছে, আপনি বলবেন ও তো আমার শত্রু, ওরে ধরে নিয়ে গেছে, থাক, আমার প্রতিবাদ করার দরকার নাই, ও তো আমার বন্ধু না। এরকম প্রতিদিন আপনি চুপ করে থাকবেন, কিন্তু সর্বশেষ আপনারা নিয়ে যেদিন ধরা হবে, সেদিন আপনার প্রতিবাদ করবার মতো আর কেউ থাকবে না। কারণ এর আগে সবাইকে ধরে নেওয়া হয়েছে, কিন্তু আপনি তখন প্রতিবাদ করেন নাই। আজকে এনসিপি লিডারকে বলে বিএনপিকে অ্যাডভান্টেজ দেওয়া হবে, তারা নাই হয়ে যাওয়ার পরে জামাতকে ধরা হবে, জামাতকে অ্যাডভান্টেজ দেওয়া হবে বিএনপির বিপক্ষে, করে 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 বাংলাদেশের সকল শক্তি নাই হয়ে যাবে এবং আওয়ামী লীগ কামব্যাক করবে। সুতরাং সেন্সিবল সকল মানুষের প্রতি আমার বিনীত অনুরোধ, সামনের নভেম্বর বিচারের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। আমাদেরকে বিচার এবং সুষ্ঠু বিচার ঘরে আনতে হবে। এই প্রশ্নে
বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, যত দল আছে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপাতত আমাকে অ্যাডভান্টেজ দিয়ে যদি আরেকজনের বিপক্ষে বলে, এটাকে আপনি হাসি মুখে নিয়েন না, মনে করেন পরের ঢিল আপনার উপরে ছুটবে কখন, যখন ও আর আপনার ব্যাপারে সাহায্য করতে আসতে পারবে না। তো আমি আপনাকে বলি, খালিদ মহিউদ্দিন ভাই, আমি আপনাকে চাইলে আরো প্রচন্ড ভাবে বলতে পারতাম, এবং কিন্তু আমি আসলে অনার করতে চাই আপনাকে ওই জায়গাটা, এবং আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনি যে বডি ল্যাঙ্গুয়েজটা শো করেছেন, এটা জুলাইয়ের শহীদ পরিবাররা প্রচন্ড কষ্ট পেয়েছে, আমাদেরকে জানিয়েছে, আপনি তাদেরকে সরি বললেন। আর হাসিনারে যদি খুনি দেখতে আপনার খুব কষ্ট হয়, যদি প্রপার এভিডেন্স আপনার কাছে মনে হয় না এটা এভিডেন্স নাই, হাসিনাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, তাহলে আপনি প্লিজ হাসিনার সাথে দেখা করেন না, দেখা করে জিজ্ঞেস করেন সেই খুনগুলো করছে কিনা, ভিডিওগুলো দেখাইয়া। কিন্তু এই যে তারে ইন্টারভিউ করে আপনি জেলে গিয়া হিরোইক একটা মহাকাব্য তৈরি করবেন, এইটা জুলাইয়ের সাথে গাদ্দারি বলবো না, এইটা হলো এখানকার ভ্যান চালক, রিক্সাওয়ালা, যারা আপনার মতো বিসিএস কাটার হয় না, চেহারা ভালো না, যার কোনো কণ্ঠস্বর নাই, এইসব মানুষদেরকে এলিটরা কেমনি করে খামচে খামচে খায়, তার একটা ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে। এগুলো করেন না ভাই, প্লিজ। ধন্যবাদ।